আমি ওখানে বিধায়ক যেন আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে আমি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি সেটা নয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বিজেপি শাসনে অসবে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের সাথে আমাদের সামাজিক যে বৈষম্য হয়েছে, আমাদের মধ্যে যে দূরত্ব হয়েছে, সেটা সম্প্রদায়গত দূরত্ব, সম্প্রদায়গত দূরত্ব, জাতিগত দূরত্ব। আমরা আপাতত বিভিন্ন বিহারি মানুষের সঙ্গে কথা বলি না, এবার সরকার পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে কি হয়েছে, যে হিউম্যান সাইকোলজি আর বুটার সাইকোলজি, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। গত বিধানসভা নির্বাচনের পর কাঠিগড়ায় একটা কথা খুব চাউর হয়েছিল যে আপনি পরোক্ষভাবে বিজেপি প্রার্থী গৌতম রায়ের পক্ষে কাজ করেছেন। আমি কাঠিগড়ার উন্নয়নের সঙ্গে ছিলাম। অনেকে এই কথাটা বলে যে আমি যে গৌতম রায়কে সহযোগিতা করেছি। কেউ বলতে পারবে, কেউ দেখাতে পারবে যে আমি কোনো জায়গায় গিয়ে যে গৌতম রায় সাহেবকে ভোট দেন, কোনো বিশেষ করে মাইনরিটি এলাকায় কোনো জায়গায় গিয়ে, আপনার কোনো মিটিংয়ে গিয়ে, কোনো জায়গায় গিয়ে বলেছি যে আপনার গৌতম রায় মহাশয়কে ভোট দেন? গৌতম রায় মহাশয় আমার পিতৃতুল্য ব্যক্তি হিসাবে আগেও সম্মান ছিল, আজকেও সম্মান থাকবে, উনি যতদিন থাকবেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বয়সে আমার ছোট ভাই, তো বয়সে আমি ওনার বড় ভাই, বয়সে আমি বড় ভাই। তো উনি দেখছি প্রায় জায়গাতে আপনার রাস্তাঘাট সংস্কার করার জন্য চেষ্টা করছেন কিছু। আমি বলবো যে আমি প্রশাসক হিসাবে যখন ওনাকে সহযোগিতা করেছি করিমগঞ্জে থাকার সময়, তো সেই সহযোগিতার ফলস্বরূপ তিনি বড় ভাইয়ের এলাকায় এসে আপনি রাস্তাঘাট ইত্যাদির কাজ করছেন, সেটা আমার মনে হয় বড় ভাইয়ের ঋণ পরিশোধ করছেন। যদিও আমাদের রাজনৈতিক মতাদর্শ অনেক দূরত্ব আছে, কিন্তু রাজনৈতিক শালীনতা এখন এই ভারতবর্ষে বজায় আছে এবং বিদ্যমান থাকবে বলে আমার বিশ্বাস। টাকাটা আমাদের কালাইন গাঁও পঞ্চায়েত, যেটা এখানে আমার জানা মতে 2014 ফাইন্যান্সের অনেক টাকা আছে, যে টাকাটা অবৈধভাবে আপনার উইথড্র করে আপনার অন্য একটা অ্যাকাউন্টে রাখা আছে। ফেসবুক পেজ বাতায়ন ডিজিটালের নির্ভীক সংলাপ শীর্ষক আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত। আজ আমরা কথা বলবো কাঠিগড়ার কৃতি সন্তান, এসিএস আধিকারিক, অসম বিদ্যুৎ বিভাগের প্রাক্তন সচিব ফজলুর রহমান স্যারের সঙ্গে, যিনি এফআর লস্কর নামেই কাঠিগড়ায় পরিচিত। স্যার, বাতায়ন ডিজিটালে আপনাকে স্বাগত। স্যার, কাঠিগড়ার জালালপুরের অতি প্রত্যন্ত এলাকা নিজ জালালপুর থেকে অসম সরকারের বিদ্যুৎ সচিব, সফলতার এই যাত্রায় কোনো ঘাত প্রতিঘাত এসেছে কি? প্রথমত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। দ্বিতীয়ত, আপনার যে প্রশ্ন উপস্থাপন করেছেন সেই পরিপ্রেক্ষিতে বলছি, জীবন এক সংগ্রাম। প্রত্যেক মানুষের জীবনে সংগ্রামবিহীন জীবন নাই। যত মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন সংগ্রাম। ঘাত প্রতিঘাত নিশ্চয় এসেছে। ছোটকালে বাবাকে দেখি নাই, এবং দারিদ্রতার যেটা দরিদ্র থেকে দরিদ্রতম অবস্থা যেটা জীবন, সেটা আমার ব্যক্তিগত জীবনে উপলব্ধ করেছি। এবং সেই দরিদ্রতার যেটা থাড়া, যেটা আর কি, সেই থাড়া দরিদ্র মানুষ, গরিব মানুষ দেখলে এখনো আমি আমার সেই অতীতের দিকে ফিরে যাই, তাদের কাছে চলে যাওয়ার ইচ্ছা হয়, এবং তাদের পাশে গিয়ে বসে আমার জীবনের বাকি দিনগুলা অতিবাহিত করার একান্ত ইচ্ছা। 26-এর বিধানসভা নির্বাচনের আর বেশি দিন নেই। এই নির্বাচনের প্রাককালে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
বর্তমানে দেশ এবং রাজ্যে বিশেষ করে অসমে বিজেপি এবং কংগ্রেসের ট্রেন্ড চলছে। এই সময়ে তৃণমূল কংগ্রেসকে বেছে নিলেন কেন? দেখেন, সেই পরিপ্রেক্ষিতে আমার কথাটা হয়েছে এরকম যে আগামী 26-এ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি নাই। আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, আমার বিশেষ লক্ষ্য হলো যে তৃণমূল কংগ্রেস তার যে আদর্শ, তার যে মা মাটি ও মানুষের যে সংগ্রাম যেটা অব্যাহত রাখছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আশপাশের রাজ্যগুলিতে, সেই সংগ্রামের প্রতি আমার একটা আস্থা এবং বিশ্বাস, এবং বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু মানসিকতা, এবং আমাদেরই গৌরব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরাক রাজনীতির অভিভাবক সন্তোষ মোহন দেবের সুযোগ্য কন্যা, তাদের যে নেতৃত্ব এবং তাদের যে লড়াকু মানসিকতা, মানুষের জন্য তাদের যে আওয়াজ, মজলুম মেহনতি এবং নিপীড়িত শোষিত মানুষের জন্য তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাকে তাদের প্রতি আকর্ষণ করেছে, এবং বিশেষ করে তাদের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস দল আছে, সেই দল আমি বেছে নিয়েছি এক রাজনীতির প্ল্যাটফর্ম হিসাবে। তার উদ্দেশ্য এটা নয় যে অন্যান্য রাজনৈতিক দলে যারা বিশ্বাসী আছে তাদের সঙ্গে আমাদের আদর্শগত সংঘাত আছে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে, মানুষের কল্যাণের ক্ষেত্রে তারাও যদি করে সেটাকেও আমরা সাধুবাদ জানাই। আর আমি ব্যক্তিগতভাবে সেটা সবসময় দলের ঊর্ধ্বে থেকে যারা মানুষের কল্যাণের জন্য, নিপীড়িত মানুষের জন্য অন্তর দিয়া কাজ করে, সেই সমস্ত মানুষকে আমি শ্রদ্ধা করি, আগেও করেছি এবং সারা জীবন করতে থাকবো। যদি রাজনীতির কোনো মঞ্চে গিয়ে আমাকে লড়াই করতে হয়, আমি একটি শব্দ প্রয়োগ করব না যেটা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে। আদর্শগতভাবে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা যখন মানুষের জন্য কাজ করব, আমি সকলকে আহ্বান জানাব যে আমরা সবে মিলে যদি মানুষের জন্য কাজ করি, নিপীড়িত মানুষের জন্য কাজ করি, তাহলে আমাদের এলাকা, আমাদের রাজ্য, আমাদের দেশ প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতার যে স্বপ্ন যেটা, সেটা বাস্তবায়িত হবে। আপনি বলছেন যে মানে রাজনীতিতে ব্যক্তি আক্রমণ আপনি পছন্দ করেন না। আর আমি দলীয় আক্রমণও করব না, আদর্শগত আক্রমণ করব। সাংসদ সুস্মিতা দেব কাঠিগড়ায় আপনার প্রার্থিত্ব এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন। আপনি কি প্রার্থী হচ্ছেন? দেখেন, আমি প্রথমে বলেছি যে আমি যোগদান করেছি তৃণমূল কংগ্রেস দলে তার কিছু আদর্শ এবং নীতির প্রতি বিশ্বাস রেখে এবং আস্থাশীল রেখে, এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, তাদের যে সংসদে তাদের যে সংগ্রাম, তাদের যে মানুষের জন্য তারা ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য, ভারতবর্ষের সম্প্রীতি রক্ষা করার জন্য তৃণমূলের সাংসদরা, আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন, প্রত্যক্ষ করেছেন, তাদের যে লড়াই, সেই লড়াই আমাকে তাদের প্রতি আস্থাশীল করেছে, যার ফলে আমি যোগদান করেছি। এবং যদিও সুস্মিতা দেব বা আরও আমাদের দলে আরও
তৃণমূল কংগ্রেস দল থেকে প্রতিদ্বন্দ্বী করার জন্য ইতিমধ্যে যোগাযোগ রাখছেন। আমি সুস্মিতা ম্যাডামকে বলেছি, দেখেন আপনি যাকে পছন্দ করেন, দল যাকে পছন্দ করে, আপনি তাকে যদি প্রার্থী করেন আমার কোনো আপত্তি নাই। আমি যেহেতু দলে যোগদান করেছি, দলের এক কর্মী হিসাবে আমার আমার যতদিন আমি বেঁচে থাকবো, আমি দলের আদর্শ থেকে, দলের নীতি থেকে এবং দলীয় নেতৃত্বের পরিপন্থী কোনো কর্মে আমি লিপ্ত হব না। এবং নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করাও একান্ত প্রয়োজন এবং তার জন্য যে দলের যোগদান, সেটা কিন্তু আসলে আমার উদ্দেশ্য নয়। পরিস্থিতি এবং পরিবেশ এবং বিশেষ করে খাটিগোড়ার আম জনতা যারা আছে, খাটিগোড়ার সর্বসাধারণ চিন্তাশীল মানুষ যারা আছেন, সব সমাজের মানুষ যারা আছেন, আমি সকলকে আহ্বান জানাবো যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা হয়তো প্রার্থী প্রক্ষেপ করা হবে। সেই প্রার্থী যারা প্রক্ষেপ করা হবে, কাটিগোড়ার যারা চিন্তাশীল মানুষ আছেন, কাটিগোড়ার যে যদি প্রকৃত ভালোবাসেন, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে, আমি তাদেরকে বলবো, তাদেরকে আহ্বান জানাবো যে কোনো একজনকে যারা কাটিগোড়ার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনার রূপরেখা তৈয়ার করে আমরা কাটিগোড়া তথা বরাক সমস্ত আসামকে আপনার অগ্রসর করে নিয়ে যেতে পারেন, তাদেরকে যদি ওরা বিবেচনা করে আমার কোনো আপত্তি নেই। কাঠিগড়ায় এবার বিজেপি এবং কংগ্রেস দু দলেই স্থানীয় প্রার্থীর দাবি উঠেছে। আরো বিভিন্ন মহলে স্থানীয় প্রার্থীর দাবি উঠেছে। আপনি কি স্থানীয় প্রার্থীর পক্ষে পোষকতা দেখুন, করছেন? এটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। আমাদের সংবিধানে যে কোনো ব্যক্তিকে যে কোনো এলাকা থেকে সংসদ এবং বিধানসভায় নির্বাচন করার তার অনুমতি দিয়েছে, অনুমোদন আছে, তাতে কোনো বাধা নেই। আমি বাহিরের প্রার্থী, স্থানীয় প্রার্থী, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে কথাটা হয়েছে, আমরা দেখেন বিশেষ করে আমাদের যে কাঠিগোড়া, সেই কাঠিগোড়া সমস্ত আপনার রাজ্যিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের এমন একটা তার ভৌগোলিক অবস্থান, যে অবস্থান সমস্ত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিসরে তার একটা ভূমিকা আছে। ওদিকে খাটিগোড়া থেকে আজকে স্বাধীনতার 75 বছর পরে, 75 বছর বেশি হয়ে গেছে, এই কাঠিগোড়া তার যে উন্নয়ন হওয়ার কথা ছিল আর কি, যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই। আপনারা নিশ্চয় জানেন, কাঠিগোড়া একটা সাব ডিভিশন সরকার 2016 সালে ঘোষণা করা হয়েছিল। সেই সাব ডিভিশনের রূপান্তরিত হয় নাই, বরং বর্তমান সাব ডিভিশন না হয়ে আরও সরকার নতুনভাবে সাব ডিভিশনের যেটা সংজ্ঞা, এটাকে পরিবর্তন করে ডিস্ট্রিক্ট, যেটা সমজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং সেই সমজেলাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। কাঠিগোড়া একটা ট্রেজারি অফিসও নাই। আপনি দেখেন সার্কুল অফিসে যাওয়ার পরে যদি সার্কুল অফিসটা আপনি দেখেন, এসডিসি অফিস যেটা, সেই এসডিসি অফিসের যে ভগ্নপ্রায় যে অবস্থা, যেটা আপনি দেখবেন, আমার প্রচুর মাটি নানানভাবে মানে মিস ইউটিলাইজ হচ্ছে। পুরানা ঘর যেগুলো একটা ভেঙে পড়ছে, যদিও একটা অফিস নতুন বিল্ডিং হয়েছে, কিন্তু তার পরিকল্পনা মাফিক একটা জায়গাকে আপনার ব্যবহার করে সমস্ত খাটিগোড়ার ডেভেলপমেন্টের একটা কেন্দ্রভূমি হিসাবে করা যায়, যেখানে সার্কুল অফিস থাকবে, এখানে ব্লক অফিস থাকবে, এখানে ট্রেজারি অফিস থাকে, সাব রেজিস্ট্রার অফিস থাকবে, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস থাকবে,
সব যদি একই ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে মানুষ বিভিন্ন অফিসে যাওয়ার প্রয়োজন নাই। যে অবস্থাটা, যে মাটিটা কাটিগোড়া যে সার্কুল অফিসের যে ক্যাম্পাস, যেটা সেই ক্যাম্পাসে সেই মাটি আছে, দেখবেন ওইদিকে একটা গড় হয়েছে, ওইদিকে একটা গড় হয়েছে, কিন্তু তার কোনো পরিকল্পনা নাই। পরিকল্পনার কোনো বিশেষ মানে পরিলক্ষিত হয় নাই যে একটা মানুষ এক জায়গায় গেলে তার সমস্ত অফিসের যে যে সমস্যা আছে সেখান থেকে সে সমাধান করতে পারে। স্যার, পঞ্চায়েত স্তরে জিপি সভাপতি, এপি সদস্য, জেলা পরিষদ সদস্য পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে, অথচ সাংসদ বিধায়ক পদে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নেই। বিধায়ক সাংসদ পদে শিক্ষাগত যোগ্যতা ধার্য করার প্রয়োজন আছে কি? দেখেন, আপনার প্রশ্নটা বড় সুন্দর প্রশ্ন। ডিগ্রি ইজ জাস্ট এ সার্টিফিকেট। ডিগ্রি ইজ জাস্ট এ সার্টিফিকেট। গতিকে গতিকে একাডেমিক সার্টিফিকেট আর রাজনৈতিক সার্টিফিকেটের তার রাজনৈতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তার যেটা সার্টিফিকেট, হ্যাঁ, সেই সার্টিফিকেট দুটা বিশ্লেষণ করলে দেখা যায় অনেক মানুষ কম পড়া জানা সত্ত্বেও তারা সফল সাংসদ, বিধায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পেরেছেন। কিন্তু আধুনিক যুগ একটা ডিজিটাল যুগ। আমি বলবো আরে ডিগ্রি নয়, ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে যারা ডিজিটাল জ্ঞান থাকা সম্পন্ন ব্যক্তির অত্যন্ত প্রয়োজন। তো এই পরিপ্রেক্ষিতে ডিগ্রিটা শুধু ডিগ্রি নয়, মাস্টার ডিগ্রি, এমএসসি, ইঞ্জিনিয়ার যে হোক, আমি বলবো এই সমস্ত ব্যক্তিত্ব যারা সেই ডিজিটাল যুগের সঙ্গে পারদর্শী, তাদের এই পরিপ্রেক্ষিতে সরকারের একটা তার একটা সুনির্দিষ্ট জ্ঞান বা সুনির্দিষ্ট অভিজ্ঞতা থাকা মানুষকে যদি আপনার নির্দিষ্ট করে দেয় তাহলে ভালো হবে, বোধ হয় ভালো হবে। আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, অনেক পঞ্চায়েতের এপি মেম্বার হয়েছেন, ওয়ার্ড মেম্বার হয়েছেন, পঞ্চায়েত প্রেসিডেন্ট হয়েছেন, যে কিভাবে টাকাটা সরকারের টাকা কিভাবে বর্তমান সিস্টেমে আপনার তা ব্যবহার করে মানুষের বিভিন্ন কাজ পরিচালনা করতে হয়, অভিজ্ঞতা না থাকার জন্য আজকে আপনি যদি পরিদর্শন করেন বা দেখেন, পরীক্ষা করেন, প্রায় পঞ্চায়েতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে। টাকাটা আমাদের কালাইনগাঁও পঞ্চায়েত, যেটা এখানে আমার জানা মতে 2014 14th ফাইন্যান্সের অনেক টাকা আছে, যে টাকাটা অবৈধভাবে আপনার উইথড্র করে আপনার অন্য একটা অ্যাকাউন্টে রাখা আছে, যে টাকার এখন পর্যন্ত তার ইউটিলাইজেশন হয় নাই, এবং সেই সমস্ত আধিকারিক, সেই সমস্ত কর্মচারীরা কোন সাহসে সেই টাকা একদিনে উইথড্র করে অন্য অ্যাকাউন্টে নিয়ে রাখলো। আমি কালাইনগাঁও পঞ্চায়েত জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না। এই টাকাটা এখন পর্যন্ত আনইউটিলাইজড, যেটা সরকারের অ্যাকাউন্টে সেটা অলরেডি ইউটিলাইজড। গতিকে সেই ডিজিটাল জ্ঞান থাকা প্রত্যেক স্তরের প্রতিনিধির অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। কাঠিগড়ায় এই মুহূর্তে তৃণমূলের সংগঠন প্রায় নেই। আচ্ছা। এবং ডিলিমিটেশনের পর কাঠিগড়ায় প্রায় 48,000 হিন্দু ভোট বেশি রয়েছে। এই পরিস্থিতিতে আপনার জেতা কি সম্ভব? দেখেন, ওই যে অনেক সময় আমি দেখছি অনেক শিক্ষিত মানুষ, আমি ফেসবুকেও দেখছি, আমার সম্বন্ধে অনেকে কমেন্ট করে যে এইভাবে আপনার ডিলিমিটেশনের পরে আপনার এক সম্প্রদায়ের ভোট কত হাজার বেশি, এক সম্প্রদায়ের ভোট কত হাজার কম। জীবনে যে সম্প্রদায়গত যেটা চিন্তাধারা কোনোদিন করি নাই, কোন সম্প্রদায় বেশি কোন সম্প্রদায় কম, এগুলা অঙ্ক করার আমার সময়ও নাই, আর আমি জীবনে এগুলা করার যাওয়ার কোনো ধরনের
আহ, পরিকল্পনাও নাই। এবং যদি বিধায়ক হওয়ার জন্য যদি যেতে হয়, আমাকে তো আপনার আলগাপুর থেকে আহ্বান করছে আপনি এখানে আসেন, কারণ করিমগঞ্জ জেলায় আমি কাজ, হাইলাকান্দি জেলায় বেশি দিন আমার কাজ, আমরা হাইলাকান্দিতে অনেক মানুষ বেশি চিনি, করিমগঞ্জে আজান অনেক বেশি চিনে। ওই দিন আপনার 48,000 বেশি আর 50,000 কম, যদিও মানে তথাকথিত রাজনীতির যারা পার্টিগণতে সিদ্ধ হস্ত, তাদের যদি সেই ফর্মুলা হয়, আমার এতে এখানে বলার কিছু নাই। আমি তো প্রথমে আপনাদেরকে বলেছি, দেখেন আমি ওখানে বিধায়ক যেন আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে আমি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি সেটা নয়। আমি একটা চিন্তাধারা নিয়েছি যে একটা আস্থাশীল নেত্রীর প্রয়োজন, নেতার প্রয়োজন, যেখানে বরাকের মানুষ কোনো ধরনের বিপদ আপদে যদি পড়ে। আমাদের 3 জন সাংসদ আছেন, পশ্চিমবঙ্গ থেকে আরেকজন সাংসদ, আমাদের এই শিলচরের সাংসদ আরেকজন, যদি আমি এখানে যোগ করি তাহলে বরাকের মানুষের লাভ হবে না ক্ষতি হবে। তো গতিকে ওনাকে যদি আমরা বরাকের ছেলেরা বাঙালিরা যদি আমরা ওনাকে সম্মান দিই, তো আমাদের সমস্ত বরাকবাসীর একটা নতুন আরেকজনের একটা সহযোগিতা আমরা সরাসরি পাবো, সেটাই আমার টার্গেট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বিজেপি শাসনে অসমে উন্নয়নের জোয়ার বইছে এবং তৃতীয়বার অসমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের সাথে আমাদের সামাজিক যে বৈষম্য হয়েছে, আমাদের মধ্যে যে দূরত্ব হয়েছে, সেটা সম্প্রদায়গত দূরত্ব, জাতিগত দূরত্ব। মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত মেধাবী ব্যক্তি, প্রজ্ঞাশীল ব্যক্তি, এটা অস্বীকার করার উপায় নয়। কিন্তু তিনি সেই মানসিকতা পরিবর্তন করে তিনি যদি সব মানুষের জন্য, কল্যাণের জন্য যদি চিন্তা করতেন এবং সব মানুষকে যদি নিয়ে চলার সেই মানসিকতা তৈরি করতে পারতেন, তাহলে তিনি সর্বভারতীয় নেতা হিসাবে আত্মপ্রকাশ করার অশেষ সুযোগ ছিল। আশা করছি ভবিষ্যতে উনি নিজেকে সর্বজন শ্রদ্ধেয়, সব সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রকাশ করার জন্য এবং প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন। 26-এ কি অসমে বিজেপি ক্ষমতায় আসছে? দেখেন, সেই পরিসংখ্যানটা এই মুহূর্তে তো বলা কঠিন। আপনার কি মনে হয়? আমার কি মনে হয়, এই পরিসংখ্যানটা এই মুহূর্তে বলা প্রয়োজন। দেখেন, যে কোনো পরিস্থিতির যে কোনো সময়ে তার মানে রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখছেন বিহারে আপনার মানুষ, যে আমরা আপাতত বিভিন্ন বিহারি মানুষের সঙ্গে কথা বলি না, এবার সরকার পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে কি হয়েছে, যে হিউম্যান সাইকোলজি আর ভোটার সাইকোলজি, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। গতিকে এই মুহূর্তে সেটা আমি ভবিষ্যৎবাণী করা সমীচীন নয় বলে ভাবি। স্যার, গত বিধানসভা নির্বাচনের পর কাঠিগড়ায় একটা কথা খুব চাউর হয়েছিল যে আপনি পরোক্ষভাবে বিজেপি প্রার্থী গৌতম রায়ের পক্ষে কাজ করেছেন। আমি তো তোমার আমি সরকারি চাকুরিতে ছিলাম। আমি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কোনো রাজনীতির দলের ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার কোনো সুযোগ ছিল। তবে এটা কথা সত্য, আমি কাঠিগড়ার উন্নয়নের সঙ্গে ছিলাম। আজকে কাঠিগড়ার সমস্ত পরিবেশটা আপনি দেখেন, রাস্তাঘাটের অবস্থা দেখেন, পানীয় জলের অবস্থা দেখেন, আপনার যেদিকে যান আপনার এই কাঠিগড়ার যে বর্তমান উন্নয়নের রূপরেখা, যেটা উন্নয়নের যে অবস্থা, যেটা সেটা আপনি নিশ্চয় কাঠিগড়া পরিদর্শন করলে বুঝতে পারবেন। আমি অনেকেই কথাটা বলে যে আমি যে গৌতম রায়কে সহযোগিতা করেছি, কেউ বলতে পারবে, কেউ দেখাতে পারবে যে আমি কোনো জায়গায় গিয়ে যে গৌতম রায় সাহেবকে ভোট দেন, কোনো বিশেষ করে মাইনরিটি এলাকায় কোনো জায়গায় গিয়ে, আপনার কোনো মিটিংয়ে গিয়ে, কোনো জায়গায় গিয়ে বলেছি যে আপনার গৌতম রায় মহাশয়কে ভোট দেন? গৌতম রায় মহাশয় আমার পিতৃতুল্য ব্যক্তি হিসাবে আগেও সম্মান ছিল, আজকেও সম্মান থাকবে। উনি যতদিন থাকবেন, পৃথিবীতে থাকবেন, ওনার
প্রতি আমার সেই সম্মান অটুট থাকবে। শুধু গৌতম রায় নয়, যারা শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, যারা মানুষের সুখে দুঃখে কাজ করেন, তাদের ভালো দিকটা তো আমরা যদি ভালো দিকটারে যদি আমরা সমর্থন করি, সেটার মধ্যে আমি কোনো ধরনের অপরাধ বলে ভাবি না। গত নির্বাচনে গৌতম রায়কে হারানো কি কাঠিগড়াবাসীর ভুল ছিল? ভুল না শুদ্ধ, এটা কাটিগড়া বাড়ি এখন বুঝতে পারছি। বর্তমানে আমরা দেখছি যে উত্তর করিমগঞ্জের বিধায়ক, যিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, বর্তমানে উনি কংগ্রেসে নেই, পরোক্ষে বিজেপির হয়ে কাজ করছেন, মুখ্যমন্ত্রী হয়ে কথা বলছেন। তিনি কাঠিগড়ায় প্রচণ্ড দৌড়ঝাঁপ করছেন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সরকারি অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন। এ নিয়ে আপনার বক্তব্য কি? দেখেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বয়সে আমার ছোট ভাই। আমি যখন করিমগঞ্জে ছিলাম তখন উনি প্রায় সময় আমাদের ডিসি অফিসের সঙ্গে ওনার সুসম্পর্ক ছিল, আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। প্রায় সময় বিভিন্ন পারমিশন রিকমেন্ডেশনের জন্য আপনার উনি ডিসি অফিসে যেতেন। ওনার সঙ্গে আমরাও পারতপক্ষে আপনার যেটা এই সরকারি যেগুলা সাহায্য সহযোগিতা একজন মানুষকে করার প্রয়োজন, সেটা করেছি। দৌড়ঝাঁপ করতেন তিনি, আগে থেকেও ছিলেন খুব। এখন আমি দেখছি তো বয়সে আমি ওনার বড় ভাই, বয়সে আমি বড় ভাই। তো আমার উনি দেখছি প্রায় জায়গাতে আপনার রাস্তাঘাট সংস্কার করার জন্য চেষ্টা করছেন, কিছু মানুষের সহযোগিতা করছেন, সাহায্য করছেন খাটিগোড়ার মানুষকে বিশেষ করে। এ ব্যাপারে আমি বলবো যে আমি প্রশাসক হিসাবে যখন ওনাকে সহযোগিতা করেছি করিমগঞ্জে থাকার সময়, তো সেই সহযোগিতার ফলস্বরূপ তিনি বড় ভাইয়ের এলাকায় এসে আপনি রাস্তাঘাট ইত্যাদির কাজ করছেন, সেটা আমার মনে হয় বড় ভাইয়ের ঋণ পরিশোধ করছেন। আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর একটা কথা সামাজিক মাধ্যমে খুব চলছে যে তৃণমূল কংগ্রেস যে ভোট পাবে তা কংগ্রেসের ভোট, এতে বিজেপির পথ সুগম হবে। তৃণমূল কংগ্রেসের ভোট, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যে ভোট পাবে তা কংগ্রেসের ভোট, এতে বিজেপির জয়ের পথ সুগম হবে। তৃণমূল কংগ্রেসের সম্প্রদায়গত কোনো ভোট নেই। সমস্ত সম্প্রদায়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট আছে। গতিকে কার ভোট কমলো কার ভোট বাড়লো এটা তো সেই সময় দেখা যাবে। বিজেপির পথ সুগম হবে না কংগ্রেসের পথ সুগম হবে না তৃণমূলও আপনার শেষ হাসি মারবে, সেটা উপযুক্ত সময়ে দেখা যাবে। তার শেষ প্রশ্ন, আপনি বিধায়ক নির্বাচিত হলে কাঠিগড়ার জন্য কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি? দেখেন, 35 বছর প্রশাসক ছিলাম। এই বয়সে সাধারণত আপনাদের আশীর্বাদে উপরওয়ালার স্বাস্থ্য ভালো রাখছে। আমার সেই প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাঠিগড়ার যে উন্নয়ন সেটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো 100 বছরে যেটা সম্ভব হয় নাই 5 বছরে সেই আপনার সম্ভব হবে বলে আমার বিশ্বাস। যদি আপনার কাঠিগড়াবাসীর আশীর্বাদ থাকে, কাঠিগড়াবাসী যদি সহযোগিতা করেন এবং সেটা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটার প্রাথমিক জ্ঞান মোটামুটি আমার আছে, আর যেটা নেই সেটা আমি আহরণ করে আপনার কাঠিগড়ার সার্বিক কল্যাণের জন্য আমি কাজ করব। বিশেষ করে আমার একটাও সব সময় আহ্বান থাকে আর কি মানুষের কাছে, দেখেন আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকে, কিন্তু আপনার
রাজনৈতিক মতানৈক্যর ঊর্ধ্বে উঠে যে ভালো কাজ করে সেটাকে আমি সাধুবাদ জানাই। পজিটিভ সাইড যেখানে আছে, যে সরকার আসুক, কেউ ভালো কাজ করে, তার এই ভালো কাজটারে আমরা প্রশংসা করা উচিত। আর খারাপ যেটা করব সেটাকে সে সংশোধন করার জন্য পরামর্শ দেওয়া উচিত। এটাও গঠনমূলক রাজনীতি। আজকের দেখেন যে প্রতিহিংসামূলক যে রাজনীতি শুরু হয়েছে, একজনে কংগ্রেস করে, একজনে বিজেপি করে, একজনে ইউডিএফ করে, একজনে আমরা তৃণমূল করি। দেখা যায় আস্তে আস্তে আমাদের মধ্যে আপনার তৃণমূল কংগ্রেস না, কংগ্রেসের মধ্যে কে করলো না করলো ওটা একজনে আরেকজনের সঙ্গে তার দূরত্ব, তার সম্পর্ক আপনার আস্তে আস্তে অবনতি ঘটে। এটা করাটা ভালো না। তবুও ঈশ্বরের কৃপায় আমরা ভারতবর্ষ জন্মগ্রহণ করেছি। যদিও আমাদের রাজনৈতিক মতাদর্শ অনেক দূরত্ব আছে, কিন্তু রাজনৈতিক শালীনতা এখন এই ভারতবর্ষে বজায় আছে এবং বিদ্যমান থাকবে বলে আমার বিশ্বাস। যারা চেষ্টা করছে এটা তারা কখনো ভারতবর্ষে এটা সফল হবে না। ভারতবর্ষ সেই ভূমি নয় যেখানে আপনার এক বিশেষ শ্রেণী বা বিশেষ শক্তি যদি মনে করে তারাটা প্রতিষ্ঠিত করবে, এটা কোনোদিন সম্ভব হয় নাই। আপনার ইতিহাসটা আপনার দেখবেন, ভারতের ইতিহাস এটা পর্যালোচনা করলে সেটা আপনার সামনে ভেসে উঠবে। অন্যান্য দেশে যেভাবে আপনার একে অন্যের মধ্যে যে সংঘর্ষ, ভারতবর্ষে সংঘর্ষ আছে, রাজনৈতিক সংঘর্ষ আছে, কিন্তু সেই রাজনৈতিক সংঘর্ষটা আপনার ভারতের সার্বিক কল্যাণের ক্ষেত্রে কিন্তু কখনো তার অন্তরায় হয়ে দাঁড়ায়নি। বাতায়ন ডিজিটালকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।